টিকা নেওয়া রোগে মৃত্যু ঝুঁকি কম, প্রতিদিন টিকা প্রয়োগ আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে, আগাম নিবন্ধন লাগবে না জানালেন স্বাস্থ্যমন্ত্রী। টেকনাফের নীলার পানখালিতে পাহাড় ধসে 5 জন নিহত, তারা সবাই একই পরিবারের সদস্য। কারখানায় আগুনে ক্ষতিপূরণের রুল নিষ্পত্তি হয়নি এখনো, বিচারের অপেক্ষায় ভুগছে শ্রমিক। নিষেধাজ্ঞা শেষ হলেও সমুদ্রে আশানুরূপ ইলিশ পাচ্ছেন না জেলেরা, বাজারে দাম এখনো চড়া। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছেন শিরোনাম, যাব পুরো খবরে। দেশে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীদের 80% টিকা ছাড়া। গবেষণা বলছে টিকা নেওয়া রোগীদের মৃত্যু ঝুঁকি কম। যেসব রোগীদের আইসিইউতে নেওয়া হচ্ছে তাদের বেশিরভাগই টিকা নেননি। জনস্বাস্থ্যবিদরা বলছেন বেশি মানুষকে টিকার আওতায় আনতে দৈনিক টিকা দেওয়ার পরিমাণ বাড়াতে হবে। রাজধানীর প্রায় সব করোনা হাসপাতালের আইসিইউর সব বেডেই রোগী ভর্তি। রোগীদের বেশিরভাগই করোনার টিকা নেননি। ডিএনসিসি কোভিড হাসপাতালের পরিচালক জানান, করোনার টিকা নিয়েও যারা আক্রান্ত হয়েছেন তারা দ্রুত সেরে উঠছেন। রিপোর্ট করেছে 5,000 মতো, 3,000 মতো আছে যারা ভর্তি হয়েছে। যারা ভর্তি হয়েছে এদের মধ্যে কিন্তু প্রায় আমি বলবো যে 2700 বা 2800-রও বেশি হবে যারা কিন্তু ভ্যাকসিনই নেয়নি। ভ্যাকসিন নিলে হাসপাতালে আসার সম্ভাবনা অনেক কম, আর হাসপাতালে এসে গেলেও মৃত্যুর সম্ভাবনা আরও অনেক বেশি কম। যুক্তরাষ্ট্রের এক গবেষণার তথ্য অনুসারে টিকা নেয়ার পরও কোভিডে আক্রান্ত হয়ে আইসিইউতে যাওয়ার হার 2 থেকে 5 ভাগ, আর 95 ভাগই থাকছেন সুরক্ষিত। বাংলাদেশ মেডিসিন সোসাইটির গবেষণা বলছে হাসপাতালে চিকিৎসাধীন 80 ভাগ রোগীই টিকা ছাড়া, আর 20 ভাগ টিকা নিয়েও আক্রান্ত হয়েছেন। রেজিস্ট্রেশন পদ্ধতি সহজ করে আরও বেশি মানুষকে টিকার আওতায় আনার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। অর্থনৈতিকভাবে দুর্বল, ভাসমান জনগোষ্ঠী এবং যাদের অ্যান্ড্রয়েড ডিভাইস নেই এবং যারা প্রযুক্তি ব্যবহারে দুর্বল, তাদেরকে কিন্তু টিকাদান কর্মসূচির ভেতরে আনা যাচ্ছে না। ফলে এটি বাতিল করতে হবে। প্রত্যেকটি ওয়ার্ডে, এলাকায়, মহল্লায় টিকাদান কেন্দ্র স্থাপন করে নাম রেজিস্ট্রেশন করেই শুধু টিকার ব্যবস্থা করতে হবে। যারা সমাজের নিম্ন আয়ের মানুষ, যাদের রেজিস্ট্রেশন করার সেই কারিগরি সেই সুবিধাটা নেই, তাদেরকে সবাই সহায়তা করুন। আপনার প্রবীণ সদস্য পরিবারের তাকে রেজিস্ট্রেশন করতে সহায়তা করুন, তাকে টিকা কেন্দ্রে নিয়ে যান টিকা নেওয়ার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেওয়ার পরও মাস্ক পরা সহ মানতে হবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন ও করোনা পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে সংক্রমণ এখন কোন পর্যায়ে রয়েছে, আর মানুষজন লকডাউন ঠিকমতো মানছেন কিনা? হ্যাঁ, রাজশাহীতে কিন্তু গত কয়েকদিন থেকে করোনা সংক্রমণের হার কমতে শুরু করেছে। আমরা দেখেছি যে সর্বোচ্চ 65% করোনা সংক্রমণের হার হলেও কিন্তু গত 4-5 দিন থেকে কিন্তু করোনা সংক্রমণের হার এখন 20-এর মধ্যে। অর্থাৎ গত 24 ঘন্টায় রাজশাহীর যে 2টি পিসিআর ল্যাব আছে সেখানে করোনা নমুনা শনাক্তের হার বিবেচনায় শনাক্তের হার হলো 22.75। রাজশাহীতে চিকিৎসকরা বলছে ভারতীয় যে ডেল্টা ভ্যারিয়েন্ট বা রাজশাহীতে সংক্রমণের যে সর্বোচ্চ পর্যায় সেইটি এখন পার করেছে রাজশাহী। সেক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে পার করার ফলে রাজশাহীতে সংক্রমণের হার কমতে শুরু করেছে। তবে আমরা দেখছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু মৃত্যুর সংখ্যা কমছে না। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 18 জন মারা গেছে, তার মধ্যে 12 জন উপসর্গ নিয়ে এবং 6 জন আক্রান্ত হয়ে। তো চিকিৎসকরা যেটি বলছে যে আগামী 2 সপ্তাহের মধ্যে এই মৃত্যুর সংখ্যা কমে যাবে এবং তারা বলছে যে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট রাজশাহীতে সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে পার করে এখন তার পরবর্তী জেলাগুলোতে মানে আক্রমণ বা সংক্রমণ করতে শুরু করেছে, যার প্রভাবে আমরা দেখছি যে রাজশাহীতে আজকে যে 18 জন মারা গেছে তার মধ্যে রাজশাহীর 6 জন, কিন্তু পাবনা জেলার 7 জন, অর্থাৎ পাবনায় মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে এবং সেখানে হয়তো সংক্রমণের সংখ্যাও বাড়ছে বলে সংখ্যা করছে চিকিৎসকরা। তো চিকিৎসকরা যেটি বলছে যে
এখন পর্যন্ত যেসব যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন সেই ধরনের কোনো রোগীর মৃত্যুর খবর কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নাই। যারাই চিকিৎসা নিচ্ছেন বা যারা ভর্তি হচ্ছেন অধিকাংশই কিন্তু ভ্যাকসিন গ্রহণ করেন। সেক্ষেত্রে চিকিৎসকরা বলছে প্রত্যেক নাগরিককে ভ্যাকসিনের আওতায় যদি আনা যায় সেক্ষেত্রে করোনার যে সংক্রমণ পাশাপাশি মৃত্যুর যে হারটি আমরা এখনও রোধ করা সম্ভব হয়নি সেইটি কিন্তু একেবারে রোধ করা সম্ভব হবে। সেক্ষেত্রে জেলা প্রশাসন, সিভিল সার্জন এবং সবাইকে সম্মিলিতভাবে বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের যেহেতু ভ্যাকসিন গ্রহণের প্রবণতা কম, তাদেরকে ভ্যাকসিন গ্রহণে আগ্রহ বাড়ানোর জন্য তারা কিন্তু পরামর্শ দিয়েছেন। এবং আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে প্রান্তিক পর্যায়ে মানুষদের সচেতন করতে তারা বিভিন্ন রকম প্রচার প্রচারণা চালাচ্ছেন, জনপ্রতিনিধিদের কাজে লাগাচ্ছেন, বিভিন্ন মসজিদে বা মাইকিং করে তাদেরকে ভ্যাকসিন নেওয়ার প্রতি আগ্রহ জানাচ্ছেন। সিভিল সার্জন জানিয়েছেন যে রাজশাহীর 9টি উপজেলায় প্রতিদিন কোনো উপজেলায় 200, কোনো উপজেলায় 70, কোনো উপজেলায় 80 জন করে ভ্যাকসিন নিচ্ছে। তারা তাদের যে প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন সেক্ষেত্রে তারা টার্গেট নিয়েছেন যে রাজশাহীর প্রতিটি উপজেলাতে কমপক্ষে প্রতিদিন 200 জন করে ভ্যাকসিনের আওতায় আনা যায় কিনা সেইটি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আর যেহেতু লকডাউন চলছে, লকডাউনের আজকে বেশ কয়েকদিন পার হয়েছে, আমরা দেখছি যে লকডাউনে আনার যে প্রবণতা সাধারণ মানুষের মধ্যে একেবারেই কম। তবে চিকিৎসক একটি শঙ্কার কথা জানিয়েছেন, যেহেতু শুরুর দিকে যে লকডাউন দিয়েছিল সেই লকডাউনের সুফলে কিন্তু এখন আমাদের করোনার সংক্রমণ এবং মৃত্যুর হারটা কম পর্যায়ে আছে। তবে ঈদের পর থেকে যে লকডাউন শিথিল করা হয়েছিল এবং এখন যে পর্যায়ে আছে লকডাউন, এইটি যদি কঠোরভাবে মানুষ না মানে বা মানানো বাধ্য না করা হয় বা মানুষের মধ্যে লকডাউন মানার যে প্রবণতা সেটি সৃষ্টি না হয়, তাহলে পরবর্তী যে করোনার ধাপ আসবে সেটি কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করবে। মাইনুল, আপনি থাকবেন আমাদের সাথে। এবার বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশাল হাসপাতালে রোগীর ভর্তি আর মৃত্যুর হার কেমন, আর রোগীরা কি চিকিৎসা সেবা ঠিকমতো পাচ্ছেন কিনা? ধন্যবাদ। আসলে রাজশাহীর মানুষ তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম। আমাকে বলতে হচ্ছে রাজশাহী মানুষ জীবনে তার সম্পূর্ণ উল্টো। অর্থাৎ বরিশালে এখন করোনা সংক্রমণটা একটা ভয়াবহ আকার ধারণ করেছে। উপরে আমরা এমন দেখেছি যে 83% পর্যন্ত পিসিআর ল্যাবের রিপোর্ট অনুযায়ী 83% পর্যন্ত উঠে গেছে। গতকালকে আমরা কোনো নিউজ নেই। আমাদের গতকাল বরিশাল জেলায় সিভিল সার্জন অফিসে কিছু স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে, সেখানে যা দেখা যাচ্ছে আরো 288 জন নতুন করে আক্রান্ত হয়েছে। তবে বরিশাল মহানগর তার মধ্যে সেরা রয়েছে, অর্থাৎ প্রত্যেক দিন যে পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছে তার 50% হচ্ছে বরিশাল মহানগরের। এরপর যেটি হচ্ছে যে গ্রাম অর্থাৎ একদম নদী ঘেরা যে এলাকাগুলো সেখানে কিন্তু করোনার বিস্তার এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। মুলাদিতে আমরা গতকালও দেখেছি 95 জন সেখানে আক্রান্ত হয়েছেন, আর আজকে সেখানে 35 জন আক্রান্ত হয়েছেন। অর্থাৎ মুলাদি, হিজলা এবং মেহেন্দিগঞ্জ এইসব এলাকা একদম রিভারাইন এলাকায় হিসাবে এখানে চিহ্নিত। এখানে কিন্তু করোনার প্রকোপ খুব একটা ছিল না, কিন্তু বর্তমানে যে আমরা পরিসংখ্যানটা পাচ্ছি তাতে এই সমস্ত এলাকা অর্থাৎ গ্রাম পর্যায়ে করোনার বিস্তার ঘটেছে। জেলা হিসাবে বরিশাল বিভাগে বরিশালের পরপরই আমরা দেখতে পাচ্ছি পিরোজপুরে গতকালকেও 7 জন করোনা আক্রান্ত। বরিশালের পরপরই আমরা দেখতে পাচ্ছি পিরোজপুরে গতকালকেও 7 জন করোনা আক্রান্ত অফিসিয়ালি মারা গেছেন। তো আনঅফিসিয়ালি এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আসলে সেটুকু অনুমানই করা যায়। আরেকটি বিষয় যে হচ্ছে যে এই করোনার সাথে সংশ্লিষ্ট অর্থাৎ করোনাকে যদি কোন রকম ব্যবস্থাপনার মধ্যে আনতে হয় সেক্ষেত্রে অবস্থা অর্থাৎ সকালটায় এখন পর্যন্ত সকাল শুরু হয়নি, সব নেমেছে রাস্তায়। যেভাবে এমন কোন যানবাহন নাই যে বরিশাল নগরীতে এখন চলছে না। শুধু দূরপাল্লার বাস আর দূরপাল্লার লঞ্চ, অভ্যন্তরীণ বাস লঞ্চ এছাড়া যা আছে সব রাস্তায় আছে এবং নানা অজুহাত, এখন আর অজুহাতও কেউ চায় না, কাজে যাচ্ছি বললেই হয়ে যায়। পুলিশও রয়েছে রাস্তায়, সেনাবাহিনী রয়েছে রাস্তায়, র্যাব রয়েছে রাস্তায়, সবাই রাস্তায় আছে। কিন্তু কথাটি হচ্ছে যে আসলে জনগণ কেমন যেন বাদ ভাঙা স্রোতের মতো বেরিয়ে পড়েছে। বেলা যত গড়াচ্ছে তত যেন আরো লোক সংখ্যা রাস্তায় বেশি নামছে। এখন এদেরকে ধরে জরিমানা করা হচ্ছে, তাও ঠিক আছে, কিন্তু পাশাপাশি যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে মানুষকে অর্থাৎ ঘরে আটকে রাখা যাচ্ছে না। ইয়াং সোসাইটি যারা রয়েছেন তাদেরকে কিন্তু অহরহ যে কোনো মোটর সাইকেলের একটা মহড়া চলছে। সবকিছু মিলিয়ে যে অবস্থাটি দাঁড়িয়েছে যে আসলে বরিশালে লকডাউন পরিস্থিতির খারাপ হওয়ার কারণে করোনা পরিস্থিতি দিনকে দিন নাজুক হচ্ছে। এই হচ্ছে এখানকার সর্বশেষ কথা। রাজশাহী এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
চট্টগ্রামে চতুর্থ দফায় 1,85,200 ডোজ টিকা পৌঁছেছে। সকাল 7:15টার দিকে চট্টগ্রামে সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায় এসব টিকা। পরে টিকাগুলো সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন ইপিআই স্টোরে রাখা হয়। মোট 120টি কার্টুনে করে নেওয়া হয় টিকার ডোজ। এর মধ্যে 1,06,800 ডোজ টিকা মডার্নার এবং 78,400 ডোজ সিনোফার্মার টিকা রয়েছে। এর আগে 11 জুলাই 78,400 ডোজ টিকা চট্টগ্রামে পৌঁছায়। গত 18 জুন 91,200 ডোজ এবং 31 জানুয়ারি চট্টগ্রাম জেলার জন্য 4,56,000 ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছায়। 7 আগস্ট থেকে ইউনিয়নে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, নিবন্ধন জটিলতা এড়াতে জাতীয় পরিচয়পত্র সাথে আনলেই টিকা পাবেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 18 বছরের উপরে সবাইকে টিকার আওতায় আনা হচ্ছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে করোনা প্রতিরোধ এবং টিকাদান কর্মসূচি নিয়ে সভায় এসব সিদ্ধান্ত হয়। করোনা সংক্রমণ রোধে 23 জুলাই থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। চলবে 5 আগস্ট মধ্যরাত পর্যন্ত। এরপর কি পদক্ষেপ তা নিয়ে আলোচনায় বসেন সংশ্লিষ্টরা। প্রায় 2 ঘন্টার বৈঠকে টিকাদান কর্মসূচি নিয়েও বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, কারো জন্য লকডাউন শিথিলের সুযোগ নেই। শিল্প মালিকদের অনুরোধ রাখাও সম্ভব নয়। তিনি জানান, টিকাদান কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা পাওয়া যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে আমাদের টিকা কার্যক্রমটা জোরদার করার জন্য তিনি বয়সের সীমাও কমিয়ে দিয়েছেন এবং রেজিস্ট্রেশন সম্বন্ধে তিনি আরেকটা নির্দেশনা দিয়েছেন যে এনআইডি কার্ডটা নিয়ে যে যাবেন তাকেই টিকা দেওয়া হবে। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 50 ঊর্ধ্ব ব্যক্তিরাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছে। তিনি আরও জানান, টিকা আমদানি বাড়লে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে টিকা দেওয়া হবে। যারা 50 ঊর্ধ্ব আছে তারা জানি তাড়াতাড়ি এসে ইউনিয়ন পরিষদে আসতে পারে এবং এসে টিকা তারা নিতে পারে। টিকা আরো বেশি হাতে যখন আসবে তখন আমরা আরো নিচে যেতে পারবো, অর্থাৎ ওয়ার্ড পর্যায়ে আমরা চিন্তা ভাবনা। এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ না থাকলেও টিকার জন্য বিশেষভাবে নিবন্ধন করা হবে। চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠক থেকে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একদিন পর করোনায় আবারও 258 জনের মৃত্যুর রেকর্ড দেখল দেশ। রেকর্ড 52,478 নমুনা পরীক্ষায় সোমবারের চেয়ে কিছুটা কম 14,925 জনের করোনা শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার আশঙ্কা দেখছেন। একদিনের ব্যবধানে আবারও করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড হলো। মহামারীর 16 মাসে এই প্রথম একদিনে 250 ছাড়ানো মৃত্যু দেখল দেশ। এ নিয়ে প্রাণহানি দাঁড়ালো 19,779 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 84, চট্টগ্রামে 61 এবং খুলনা বিভাগে মারা গেছেন 50 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 28.44%। দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 11,94,752 জনে। করোনা প্রতিরোধে লোকজনকে ঘরে থাকার কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আজকে যে রেকর্ড পরিমাণ মৃত্যু হলো, আমি তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। মানুষের জীবনের জন্য প্রয়োজন এই মুহূর্তে হচ্ছে নিজেরা নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করবে। সারা দেশে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও 12,439 জন। এই নিয়ে মোট সুস্থ 10,22,414 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নেয় রাজধানীর হাসপাতালে আইসিইউ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। হাসপাতালের পর হাসপাতাল ঘুরেও শয্যা না পেয়ে ভোগান্তিতে রোগীরা। করোনার জন্য বিশেষায়িত 16টি সরকারি হাসপাতালের 11টিতেই ফাঁকা নেই আইসিইউ। এছাড়া সাধারণ শয্যার চাহিদাও বাড়ছে আশঙ্কাজনক হারে। আরও জানাতে রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, ডিএনসিসি হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, আর এই হাসপাতালে কোনো আইসিইউ বেড ফাঁকা আছে কিনা? দেখুন, রোগীর চাপ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। গতকালও রেকর্ড পরিমাণ মানুষ মারা গিয়েছেন, 14,000-এর বেশি মানুষ শনাক্ত হয়েছে। তো সেই যে ধারাবাহিকতা করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির, সেই ধারাবাহিকতা কিন্তু এখনও বিদ্যমান। আর যে কারণে রাজধানীর প্রতিটি করোনা ডেডিকেটেড হাসপাতালে কিন্তু রোগীর চাপ বেড়েছে।
অর্থাৎ প্রচুর মানুষ এখানে আসছেন যারা কোনো সিট পাচ্ছেন না। এখন আমি যদি আপনাকে মহাখালীর করোনা ডেডিকেটেড হাসপাতালের চিত্র তুলে ধরতে চাই, তাহলে এটা বলতেই হবে যে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এখানে 23টি আইসিইউ খালি দেখানো হলেও আদতে কিন্তু সেগুলো খালি নেই। অর্থাৎ যারা আসছেন তারা কিন্তু এখনও সিট পাচ্ছেন না। যতদূর আমরা জানতে পেরেছি যে লোকবলের অভাবে বা যন্ত্রপাতির অভাবে কিন্তু এই আইসিইউগুলি চালু করা যাচ্ছে না। এর পাশাপাশি 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেখানো আছে, সেই হাসপাতালে 16টি আইসিইউর মধ্যে 12টি ফাঁকা আছে, কিন্তু আমরা কিন্তু খোঁজ নিয়ে দেখেছি সেখানে একটি সিটও ফাঁকা নেই। আর এছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যে 5টি আইসিইউ বেড ফাঁকা আছে বলা হচ্ছে, সেগুলো কিন্তু পুলিশ সদস্যদের জন্য নির্ধারিত। তার মানে দাঁড়াচ্ছে যে রাজধানীর করোনা ডেডিকেটেড 16টি হাসপাতালে যে 393টি আইসিইউ শয্যা আছে, স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে তার মধ্যে 41টি ফাঁকা। কিন্তু এর মধ্যেও যে হাসপাতালগুলোতে ফাঁকা দেখানো হচ্ছে আদতে কিন্তু সেই জায়গাগুলিতে একদমই সিট ফাঁকা নেই। তো সেই ক্ষেত্রে এটা বলাই যাচ্ছে যে আইসিইউর একটা ব্যাপক সংকট কিন্তু তৈরি হয়েছে রাজধানীর হাসপাতালগুলোতে, এবং যারা এখানে চিকিৎসা নিতে আসছেন প্রতিটি রোগী কিন্তু ভোগান্তিতে পড়ছেন। অর্থাৎ তাদেরকে হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরতে হচ্ছে শয্যার জন্য, তারপরেও শয্যা মিলছে না। আমরা এমন অনেককে পেয়েছি যারা 3 থেকে 4টি হাসপাতাল ঘুরেও শেষ পর্যন্ত আইসিইউ শয্যা কিন্তু তাদের জোটেনি। তারা শেষ পর্যন্ত অনেকে বেড পেয়েছেন, সাধারণ শয্যা পেয়েছেন, সেখানে হাই ফ্লো নেজাল ক্যানুলার যে সাপোর্টটি তাদেরকে দেয়া হয়েছে। এমন বেশ কিছু বিষয় কিন্তু আমাদের নজরে এসেছে। এছাড়া সাধারণ শয্যার কথা যদি আমি আপনাকে বলি, এখন যে হাসপাতালগুলো করোনা চিকিৎসা দিচ্ছে, যারা সাধারণ উপসর্গে ভুগছেন তাদেরকে কিন্তু বাসায় থেকে চিকিৎসা করার পরামর্শ দেওয়া হচ্ছে বা বাসা থেকে চিকিৎসা নিতে উৎসাহিত করা হচ্ছে। যারাই একটু সংকটাপন্ন অবস্থায় আছেন এবং যাদের প্রবল উপসর্গ দেখা দিয়েছে, প্রবল উপসর্গে যারা ভুগছেন, শুধুমাত্র তাদেরকেই কিন্তু হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে। তো সেই বিবেচনায় এই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি যদি চলমান থাকে, অর্থাৎ ঊর্ধ্বগতি যদি বাড়তে থাকে, তাহলে সামনের দিনগুলোতে হাসপাতাল ব্যবস্থাপনা কিন্তু ভেঙে পড়তে পারে। কারণ আপনি জানেন যে এই মুহূর্তেই কিন্তু ইতিমধ্যে আইসিইউ এর ব্যাপক সংকট তৈরি হয়েছে। কারণ সরকারি হাসপাতালে এখন আইসিইউ নেই বললেই চলে, হয়তো গণনা করলে দেখা যাবে যে 10 থেকে 12টি আইসিইউ হয়তো ফাঁকা আছে। আর এছাড়া বেসরকারি হাসপাতালে কিন্তু সবার পক্ষে সেটির খরচ বা ব্যয়ভার বহন করা সম্ভব না। এই কারণে সাধারণ এবং মধ্যবিত্ত মানুষরা কিন্তু সরকারি হাসপাতালের দিকেই ঝুঁকছেন এবং তারা আইসিইউ পাচ্ছেন না, এমন ভোগান্তির চিত্রই কিন্তু আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি গেল কয়েকদিন ধরে। এ কারণে কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটি বলছেন যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, অর্থাৎ পুরো জনগোষ্ঠী ভ্যাকসিনেশনের আওতায় আসার আগ পর্যন্ত করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতি কমানো সম্ভব না। আর ঊর্ধ্বগতি কমাতে হলে স্বাস্থ্যবিধি যে মেনে চলা প্রয়োজন সেটির দিকে নজর দিয়েছেন তারা, অর্থাৎ প্রতিটি মানুষকে পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে জানাচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে গার্মেন্টস, আবাসন ও ফার্নিচার সহ এখনও খোলা রয়েছে অনেক প্রতিষ্ঠান। সরকারি নির্দেশ অমান্য করা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। করোনা সংক্রমণ ঠেকাতে 23 জুলাই থেকে লকডাউন ঘোষণা করে সরকার, যা বহাল থাকবে 5 আগস্ট মধ্যরাত পর্যন্ত। লকডাউনের জরুরি সেবার আওতার বাইরে সব ধরনের শিল্প কলকারখানা বন্ধ রাখার কথা বলা হয়। একই সাথে মার্কেট সহ সব ধরনের দোকান বন্ধ রাখারও নির্দেশনা দেওয়া হয়। তবে সরকারি নির্দেশনা উপেক্ষা করে এখনও খোলা রয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে তৈরি পোশাক, আবাসন, ফার্নিচার প্রতিষ্ঠান, রয়েছে ট্রাভেল এজেন্সির কার্যালয়ও। অনেকটা গোপনে এসব প্রতিষ্ঠান খোলা রেখেছেন তারা, বাইরে থেকে যা বোঝার উপায় নেই। আমাদের কাছ থেকে মাল তারা নিছে টোবাকো কোম্পানি, তো ওদের এই মালটা আমাদেরকে সাজায় দেওয়ার জন্য আমাদের কিন্তু যাতায়াত করা লাগে। বাইং হাউসে জব করি, এই যে আপনার লকডাউন, এই লকডাউনে কিন্তু অফিসের ব্যাংক খোলা থাকলে আমার অফিসে ডিউটি করতে হয়। এনজিও আছে বা অন্যান্য সরকারি কিছু অফিস আছে, তখন তো এমনি খোলা বিভিন্ন ইয়াতে আসতেই হয়, অফিস খোলা। ট্যাক্স অফিসে কিছু পেপারস আছে পেন্ডিং, এগুলো সাবমিট করতে হবে। আমি কাজ করতেছি বনানীতে ট্রাভেলস এজেন্সিতে, আমাদের অফিস খোলা। জরুরি সেবার আওতার বাইরে অনেক প্রতিষ্ঠান খোলা রয়েছে বলে সরকার অবগত। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সব ধরনের অফিস বন্ধ এবং সব ধরনের কলকারখানা, ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ, এবং মানুষ ঘরে থাকবে এবং সকলে সহযোগিতা করবে।
এদিকে রাজধানীর কয়েকটি স্থান ঘুরে দেখা গেছে শাটার অর্ধেক খোলা রেখে বেচাকেনা চলছে সিরামিক ও সিমেন্ট সহ বেশ কয়েকটি দোকানে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। না 2 দিনের ভারী বৃষ্টির কারণে কক্সবাজারে টেকনাফে পাহাড় ধসে একই পরিবারে 5 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নীলা ইউনিয়নের ভিলেজার পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সৈয়দ আলমের ছেলে আব্দুর শুকুর, মোহাম্মদ জুবায়ের, আব্দুর রহিম, তার মেয়ে কোহিনুর আক্তার এবং জয়নাব। নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, পাহাড় ধসের খবর পেয়ে স্থানীয়রা রাতে মাটি সরিয়ে প্রথমে 2 জনের মরদেহ উদ্ধার করে, পরে উদ্ধার হয় আরও 3 জনের মরদেহ। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসব এলাকায় ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হয়েছিল বলেও জানান তিনি। পাহাড় ধসের বিষয়ে আরও জানাতে এবার কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, পাহাড় ধসের বিষয়ে বিস্তারিত জানাবেন, আর নিরাপদ স্থানে যারা ঝুঁকিতে রয়েছেন তাদের সরিয়ে নেওয়া হয়েছে কিনা? মূলত রাত 1টার দিকে নীলার ভিলেজের পাড়া এলাকায় সেই পাহাড় ধসের ঘটনা ঘটে। মূলত যারা একই পরিবারে 5 জন নিহত হয়েছে তারা রাতেই ঘুমিয়ে পড়ছিল এবং তাদের পিছনে যে একেবারে 100 ফিটের চেয়ে বেশি উঁচা একটি পাহাড় ছিল, সেই পাহাড়টি একেবারে ধসে পড়ে। যেহেতু টানা 2 দিন প্রবল বর্ষণ এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের কারণে পাহাড়টি ধসে পড়েছে এবং এখানে তার 2 শিশুকন্যা সহ 5 জন নিহত হয়েছে একই পরিবারের, এবং তাদের যে গৃহকর্তা আছেন তিনি আহত হয়েছেন, আরো 2 জন আহত হয়েছেন এই ঘটনায়। তবে আমি কথা বলেছি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন টেকনাফে অধিকাংশ এলাকায় কিন্তু সেখানে ঝুঁকিপূর্ণভাবে মানুষ বসবাস করছে, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য গত 2 দিন ধরে তিনি মাইকিং করছেন বলে তিনি দাবি করছেন এবং অনেক জনকে তারা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন ইতিমধ্যে। তবে আসলে বারবারই বলছেন এলাকার চেয়ারম্যান কিংবা জনপ্রতিনিধিরা বলছেন প্রশাসনের যে অভিযান, সেটি অভিযান চালানোর পরপরই কিন্তু আবার তারা স্ব জায়গায় ফিরে আসে। এটি আসলে একেবারে দুঃখজনক, এরকমই মন্তব্য করেছেন। আপনি জানেন গতকালকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের 3 জন নিহত হয়েছে এবং নিহত হয়েছেন। ক্যাম্পে মোট গতকালকে জোয়ারের পানিতে ভেসে গিয়ে 1 জন সহ মোট 6 জন নিহত হয়েছেন। পাশাপাশি গতকালকে টেকনাফে 1 জন, মহেশখালীতে 1 জন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। এই পর্যন্ত গতকাল থেকে আজ পর্যন্ত কক্সবাজারে পাহাড় ধসে নিহতের সংখ্যা 13 জন। তবে আমি কথা বলেছি কক্সবাজার জেলা প্রশাসকের সাথে, তিনি বলছেন শুধু টেকনাফ নয়, পুরো কক্সবাজার এলাকায় যে সকল এলাকায় পাহাড় ঝুঁকিতে মানুষ বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য তারা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন, এরকমই তিনি আমাদেরকে জানিয়েছেন এবং আবহাওয়া অফিস থেকে বলছেন এই বৃষ্টিপাত আরো 2-1 দিন থাকতে পারে। কক্সবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। এদিকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুসহ 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও কয়েকজন। একই ঘটনায় টেকনাফ ও মহেশখালীতে মারা গেছেন আরও 2 জন। এছাড়া অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে 4টি ক্যাম্পের বিস্তীর্ণ এলাকা। সোমবার সন্ধ্যা থেকে অব্যাহত বৃষ্টির কারণে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, টেকনাফ ও মহেশখালীতে ঘটে পাহাড় ধসের ঘটনা। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মাটির নিচ থেকে উদ্ধার করা হয় কুতুপালং 10 নং ক্যাম্পের নূরবাহার, শফিউল আলম, দিলবাহার এবং তার 2 শিশু আব্দুর রহমান ও আয়শা সিদ্দিকার মরদেহ। মাটির নিচে চাপা পড়ে 8 নং ক্যাম্পে মারা যান আরও 1 জন। বৃষ্টি ও পাহাড় ধসে আমাদের ঘর ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় পাহাড় ভাঙছে, আমরা এখন অসহায়, আমরা আপনাদের কাছ থেকে সাহায্য চাচ্ছি। পানিতে ভিজে ঘরের জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে, খুব কষ্টে আমরা। পাহাড় ধসে বেশ কয়েকজন নিহত এবং আমার এলাকার প্রায় 50 থেকে 60 একরের উপরে জমি প্লাবিত হয়েছে, এই সাথে প্রায় শতাধিক ঘর পানিবন্দী হয়ে রয়েছে। এছাড়া টেকনাফ ও মহেশখালীতে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন আরও 2 জন। এসব ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অন্য রোহিঙ্গাদের। জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন মিলে তাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, আশ্রয় যারা নেবেন তাদের জন্য খাবারের ব্যবস্থা এবং রাত্রিকালীন নিরাপত্তার ব্যবস্থা করা হবে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে আরও 4টি ক্যাম্পের নিচু এলাকা। বসত ঘরে পানি উঠায় দুর্ভোগে পড়েছেন অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
কারখানায় আগুন লাগছে প্রায়, দগ্ধ হয়ে মারা যাচ্ছে শ্রমিক। প্রতিটি ঘটনায় মামলা হয় কিন্তু বিচার হয় না দায়ীদের। আবার রুল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতায় ক্ষতিপূরণের সঠিক মানদণ্ড তৈরি হয়নি, যে কারণে বছরের পর বছর ভুগতে হয় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের। আশুলিয়ার তাজরিন ফ্যাশনস কারখানায় 2012 সালের 24 নভেম্বর আগুনে পুড়ে মারা যায় 112 জন, আহত হয় 141 শ্রমিক। ওই ঘটনায় অবহেলা ও হত্যা চেষ্টায় মামলা হলেও বিচার শেষ হয়নি আজও। 104 জনের মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 8 জনের। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে 4টি মানবাধিকার সংস্থা। শুনানি করে আদালত রুল দিলেও তা এখনো নিষ্পত্তি হয়নি। মানবাধিকার কর্মীরা বলছেন, রুলগুলো নিষ্পত্তি হলে ক্ষতিপূরণের একটা মানদণ্ড তৈরি হতো। রাষ্ট্রপক্ষ থেকে জবাব দাখিলের একটা বিষয় থাকে, সেই জবাবগুলো কিন্তু সঠিক সময়েও কিন্তু দাখিল হচ্ছে না, বা যে ধরনের কমপ্লায়েন্স রিপোর্টটা জমা দেওয়ার কথা সেটা দিতেও কিন্তু অনেক সময় বিলম্ব হচ্ছে। সো অনেকগুলো কারণেই হচ্ছে কি রুলের নিষ্পত্তিটা সঠিক সময়ে করা সম্ভব হচ্ছে না এবং এই দীর্ঘসূত্রতা রয়ে গেছে। পুরান ঢাকার নিমতলিতে অগ্নিকাণ্ড, চকবাজারের চুরিহাট্টায় আগুন সহ প্রতিটি ঘটনায় হাইকোর্টের রুল ঝুলছে, অথচ এই সময়ে জামিন পেয়ে যান আসামিরা। রাষ্ট্রপক্ষ কিন্তু এখানে কোনো ধরনের যে খামখেয়ালি বা কোনো ধরনের এটা করা হয় না। রাষ্ট্রপক্ষ যথার্থভাবে এটা প্রতিপালন করে। মূল মামলা শুনানি করার জন্য যে এটাকে আমাদের জানেন সুপ্রিম কোর্টে, হাইকোর্ট বিভাগে বা আপিল বিভাগে, কিন্তু আপিল বিভাগে হলে চেম্বার দিতে যেতে হয়, আর হাইকোর্ট বিভাগে হলে মেনশন করতে হয়। তো এই মেনশনটা করতে হবে বাদীর আইনজীবীকে। মানবাধিকার কর্মীরা বলছেন, শ্রম আইন অনুযায়ী 2 লাখ টাকা ক্ষতিপূরণ একজন শ্রমিকের বাকি জীবনের জন্য যথেষ্ট নয়। এটি পূর্ণ বিবেচনার তাগিদ তাদের। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি মাসে 27 দিনেই 2020 সালের ডেঙ্গু আক্রান্তের রেকর্ড ভেঙেছে। গত বছর মোট আক্রান্ত ছিল 1475 জন, আর জুলাই আক্রান্ত 1573 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার ঢাকার 2 সিটিতে চিরুনি অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় 7.5 লাখ টাকা জরিমানা করা হয়। রূপনগর আবাসিক এলাকার নির্মাণাধীন এই ভবনটি একটি সমবায় সমিতির। এডিসের লার্ভা আছে কিনা দেখতে যায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। ভবনটির বেসমেন্টে যেন চাষ হচ্ছে এডিস, অন্য জায়গাতেও মেলে এডিসের লার্ভা। 2019 সালেও ভবনটিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছিল। এবার করা হলো 1 লাখ টাকা। ভবনের মালিকদের একজন 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোফাজ্জল হোসেন। রাজধানীর এলিফ্যান্ট রোডের এক বাসিন্দা। বাড়ির পেছনে জমে থাকা পানিতে জন্ম নিয়েছে এডিস। ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলে বাড়ির মালিকের এমন আচরণ। অভিযোগ আছে, অনেক বাড়িতে ঢুকতেও দেওয়া হয় না মশক কর্মীদের। আসলে পানিটা আমরা সকালবেলা শীতছি, তারপর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পরে এখন পানিটা আবার হয়েছে আর কি, জমে গেছে। প্রতিদিনই নিয়মিত এই জায়গায় ব্লিচিং পাউডার, তারপর কেরোসিন তেল, যেটা তারা সিটি কর্পোরেশনের তারা 3 দিন পর পর এসে আমাদের ইনস্ট্রাকশন দিয়ে যায়। 10টি অঞ্চলে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর। 15 মামলায় জরিমানা করা হয়েছে 4,41,000 টাকা। ছাদ বাগানে, ফুলের টবে, ডাবের খোসায়, বেসমেন্টে এবং টায়ারে যেখানে পানি জমে থাকে সেখানে এডিস মশার লার্ভা জন্মায়। আমরা সেই এডিস মশার লার্ভা নির্মূল করার জন্য একযোগে কাজ করতে চাই। সম্মানিত নগরবাসীর সহযোগিতা চাই। ঢাকা দক্ষিণে মাঠে ছিল 11টি ভ্রাম্যমাণ আদালত। বম্বে সুইটস কারখানা সহ বেশ কিছু ভবন মালিককে জরিমানা করা হয় 3,06,500 টাকা। টিম যতজন আমরা এসেছি 16 জন, আমরা 2 জন করে ভাগ করে প্রতিটা বিল্ডিংয়ে ছাদ বাগান এবং নিচের যে পার্কিং এরিয়াটা আমরা চেক করছি। আর নির্মাণাধীন ভবন যারা বানাচ্ছেন বিভিন্ন বিল্ডার্স কোম্পানি, তাদেরকে আমরা বেশি অঙ্কের জরিমানা করেছি। গত 24 ঘন্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে 142 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি, শিক্ষক নিয়োগের সুযোগ বন্ধ করে দেয়া একটি সিন্ডিকেট ষড়যন্ত্র চালাচ্ছে বলে দাবি বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের। তিনি বলছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে এডিট করে এই ফোনো রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। এরই মধ্যে চলতি বছরের শুরুর দিকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহার। বিকারুন্নেসার বর্তমান অধ্যক্ষের সঙ্গে
অভিভাবক মীর শাহাবুদ্দিন টিপুর ফোন রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে অধ্যক্ষকে অশোভন ভাষায় উত্তেজিত কণ্ঠে কথা বলতে শোনা যায়। তবে ফোনালাপ এডিট করা হয়েছে দাবি অধ্যক্ষ কামরুন নাহারের। অধ্যক্ষের দাবি, দায়িত্ব নেয়ার পর থেকেই কিছু অভিভাবকের একটি সিন্ডিকেট অবৈধভাবে শিক্ষার্থী ভর্তির জন্য তাকে চাপ দেয়। এছাড়াও বিনা দরপত্রে চলা উন্নয়ন কাজ স্থগিত করায় তাকে নানাভাবে হুমকি দেয়া হয়। আপনারা কার জন্য সিট রাখবেন? বলে যে আমাদের অনেক লোক আছে, অনেকে আমাদের ভোট দিয়েছে, আমাদের অনেক সামাজিক দায়বদ্ধতা আছে। এই শব্দটা তারা ইউজ করেছে। আমি বলি সামাজিক দায়বদ্ধতা আপনারা অন্যভাবে করবেন। এখানে ভর্তির আমি যেহেতু সই করব, আমি এখানকার দায়িত্বশীল লোক, আমি এই ভর্তিটা করাতে পারবো না, আমি এটা হাতে রাখতে পারবো না, আমি সব লটারিতে দিব। এদিকে অধ্যক্ষের অভিযোগকে অসত্য দাবি করেছেন অভিভাবক সমিতির নেতা মীর শাহাবুদ্দিন টিপু। তবে অধ্যক্ষের সাথে তার ব্যক্তিগত ফোনালাপ কিভাবে ফেসবুকে গেল সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলতে পারেননি। ফোন রেকর্ডিংটা কি আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন? জি, আমি দিয়েছি। মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে? জি। তো এটিকে আসলে দেওয়াটা কি আপনার মানে কতটুকু ঠিক হয়েছে? এটা তো আসলে এটা কিভাবে আমি ওইভাবে সবাইকে দেইও নাই, জানিও না। আমি একজন শুধু আমার মোবাইল থেকে দেখছে। স্কুলের উন্নয়নমূলক কাজে অনিয়মের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে চলছে তদন্ত। সংশ্লিষ্টরা বলছেন প্রায় 1 দশক ধরে এই স্কুলটিতে অস্থিরতা বিরাজ করছে। কোনো অধ্যক্ষই খুব বেশি দিন দায়িত্ব পালন করতে পারেন না। তাই এই বিষয়গুলো নিয়ে গভীরে তদন্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান তাদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুদের টাকা নিয়ে বিরোধের জেরে বগুড়া সদরে ফাপড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল হক রকিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত 9:30টার দিকে ফাপড় বাজারে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, সুদের টাকা নিয়ে স্থানীয় গাউসুর নামে এক ব্যক্তির সাথে রকির বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য মঙ্গলবার স্থানীয়ভাবে বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে রাতে ফাপড় বাজার সংলগ্ন মাঠে আওয়ামী লীগ নেতা রকিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় গাউসুর। স্থানীয়রা রকিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। নেত্রকোনায় নগরায়ন, শিল্পায়ন সহ নানা কারণে উজাড় হচ্ছে বনভূমি। গত 2 দশকে জেলার বনভূমি 10 ভাগ থেকে কমে দাঁড়িয়েছে এখন 1 ভাগের নিচে। এতে জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা। অথচ বনভূমি রক্ষা ও বৃদ্ধিতে তেমন তৎপরতা নেই বন বিভাগের। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মোট ভূমির 25 ভাগ বনভূমি থাকা জরুরি। অথচ নেত্রকোনায় আছে মাত্র 0.3 ভাগ। 2 দশক আগেও 2810 বর্গ কিলোমিটার আয়তনের এ জেলায় বনভূমি ছিল প্রায় 10 ভাগ। মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ির হাওড়াঞ্চল থেকে উধাও হচ্ছে হিজল করচের বাগান। এছাড়া দুর্গাপুর, কলমাকান্দায় গারো পাহাড় থেকে নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে বনভূমির পরিমাণ দাঁড়িয়েছে উদ্বেগজনক অবস্থায়। করচ গাছের বাগান, হিজল গাছের বাগান, এগুলো দিনকে দিন নিধন করা হচ্ছে নির্বিচারে এবং রোপণ করার প্রতি কোনো উৎসাহই নাই। এখন পর্যন্ত একটা ঝড় আসে নাই, তাহলে ঋতু পরিবর্তন হচ্ছে, একটা বৃষ্টি হচ্ছে না, খরায় ফসল নষ্ট হচ্ছে। বনভূমির এমন অবস্থায় উদ্বিগ্ন বিশিষ্টজনরা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন জঙ্গল উজাড় বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক বনায়ন বাড়ানোর তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। সামাজিক বনায়ন, প্রাতিষ্ঠানিক বনায়ন বাড়াতে হবে। বন থেকে গাছ কাটলে সে বনের মাটির পরিবেশ এর উপযোগী গাছ লাগাতে হবে। ক্ষতিকর ইউক্যালিপটাস, আকাশমণি, লম্বু, সেগুন, মেহগনি, রেন্ট্রি ইত্যাদি গাছ লাগানো যাবে না। দিনে দিনে জেলায় বনভূমি উজাড়ের জন্য বন বিভাগের উদাসীনতাকে দুষছেন স্থানীয়রা। আর বন বিভাগ বলছে ভিন্ন কথা। বনভূমির পরিমাণ বাড়ানো প্রয়োজন। বনভূমি বাড়াতে হলে আমাদের তো জেলা প্রশাসক মহোদয় নিয়ন্ত্রণাধীন বনায়নযোগ্য খাসভূমি বনবৈজ্ঞানিকের হস্তান্তর করলে বন বিভাগ বনায়ন করে বনভূমি পরিমাণ বাড়ানো সম্ভব। জেলার জীববৈচিত্র্য ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় সুনামগঞ্জ শহর। পানিতে পথঘাট, বাড়িঘর ডুবে দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়তে হয় পৌরবাসীর। ব্যাহত হয় যানবাহন ও মানুষের চলাচল।
সামান্য বৃষ্টি হলে সুনামগঞ্জ পৌর এলাকার রাস্তাঘাট ডুবে যায় পানিতে, তলিয়ে যায় বাসাবাড়ির দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। বছরের পর বছর চলছে এভাবেই। বিশেষ করে পৌর শহরের পশ্চিম নতুনপাড়া, নবীনগর, 16 ঘর, উকিলপাড়া সহ বেশ কয়েকটি আবাসিক এলাকার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় সড়ক ও বসতভিটা। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পাড়া মহল্লার মানুষ। মানুষের বাসা বাড়ি আছে, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, 2 তলা 3 তলা, কিন্তু যখন বৃষ্টি হয় তখন হাঁটু পানি ভেঙে বেরোতে হয়। এটা যে মানুষের জন্য কি দুর্ভোগ। বর্ষাকালে কেন, হেমন্তকালেও আমাদের এই চলাচলের জন্য রাস্তাঘাটে জল জমে থাকে। অল্প বৃষ্টিতেই ডুবে যায় পৌর এলাকার বিভিন্ন আবাসিক এলাকার সড়কও, ব্যাহত হয় মানুষের চলাচল। গত 3 বছরে বৃষ্টির পানিতে শহরে আরো ভয়াবহ হয়েছে জলাবদ্ধতা। রাস্তা যদি সুন্দরভাবে উঁচা করে দেন কিংবা ড্রেন দেন, তা আমরা চলাফেরা করতে একটু সুযোগ সুবিধা পাই। পানি আসলে পরে খুবই অসুবিধা, আমরা আডু পানি ওরাত পানি ভাঙ্গেছে, আমরা যাইতে হয়, ড্রেন নাই। দুর্ভোগের কথা স্বীকার করে পৌর মেয়র বলছেন জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। একটা পরিকল্পনা গ্রহণ করেছি, সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব। আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের যে পুরনো ড্রেনগুলো আছে সেটাকে আবার নতুন ড্রেনে রূপান্তরিত করা। গত বছরের 3 দফা বন্যায় সুনামগঞ্জ শহরের জলাবদ্ধতার এমন ভয়াবহ পরিস্থিতি এর আগে কখনো দেখেনি পৌরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংরক্ষণ ব্যয় বেশি হওয়ার পাশাপাশি আড়তদারদের চাহিদা না থাকায় কুরবানির চামড়া নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার মৌসুমি ব্যবসায়ীরা। এবার অন্তত 1 লাখ ছোট পশুর অবিকৃত চামড়া নষ্ট হওয়ার কথা জানিয়েছেন তারা। তবে ব্যবসায়ীদের দাবি, মানসম্মত কোনো চামড়া নষ্ট হয়নি। সরকারি হিসাবে বগুড়ায় এবার খাসি, বকরি ও ভেড়া কুরবানি হয়েছে 1,74,000-এরও বেশি। এর মধ্যে অন্তত 70,000 চামড়া কিনেছেন ব্যবসায়ীরা। বাকি চামড়া নিম্নমানের হওয়ায় সংগ্রহ করেননি তারা। যে চামড়াটা খারাপ, এই চামড়ার পিছনে 30 টাকা লাগানি আমাদের লস। ওই জন্য তখন আমরা খারাপ চামড়াটা বাদ দিয়ে আমরা ভালো চামড়া, যেটা ক্লাসের চামড়া, যেটা আমাদের চলে সেটা আমরা নিই, যেটা আমাদের চলে না সেটা আমরা নিই না। এই কারণে কিছু চামড়া হয়তো খারাপ চামড়া তারা ফেলে দিয়ে যেতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, আড়তদারদের আগ্রহ না থাকায় অনেক চামড়া মাটি চাপা দিয়েছেন মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এছাড়া এতিমখানা, মাদ্রাসায় দান করা বিপুল সংখ্যক চামড়াও নষ্ট হয়েছে ত্রুটির কারণে। ভেড়া, ছাগল এগুলো কিছু অবিকৃত তারা ডাম্পিং পয়েন্টে ফেলে রেখেছিল, সেগুলো তারা আমাদের ট্রাক শ্রমিকরা ট্রাক দিয়ে পরিষ্কার করেছে। এবং আমাদের যে ভাগাড়টা রয়েছে এই আমাদের বাগোবার, সেখানে আমরা ফেলে দিয়েছি। বগুড়ার 12 উপজেলায় ছাগল কোরবানি হয়েছে 1,53,000-এর কিছু বেশি, আর ভেড়া 20,600। গরুর চেয়ে ছাগল আর ভেড়ায় কোরবানি বেশি হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। গরু মহিষের কুরবানির সংখ্যা কমেছে। গত বছর যেখানে 1,88,000 ছিল, এই বছর গরু মহিষ কুরবানি হয়েছে 1,50,000-এর কাছাকাছি। আমার মনে হয় যে মানুষ চেষ্টা করেছে ছাগল ভেড়া কুরবানি দিয়ে ইন্ডিভিজুয়ালি তারা কুরবানি দিয়ে স্বাস্থ্যবিধি কিছুটা মানার। 10-12 টাকায় কেনা একটি খাসি বা ভেড়ার চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণে ব্যয় হয়েছে 20 থেকে 25 টাকা, আর এখন তা বিক্রি করতে না পারায় বিপাকে পড়েছেন আড়তদাররা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ চালুর জন্য প্রস্তুত করা হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ডেস্কো থেকে 35 মেগাওয়াট বিদ্যুৎ নেবে মেট্রো রেল কর্তৃপক্ষ। ডেস্কোর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, প্রাথমিকভাবে 9 মেগাওয়াটের জন্য চুক্তি করে বর্তমানে গড়ে 2 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করছে মেট্রো রেল। আগারগাঁও অংশের সার্বিক অগ্রগতি 88%। চলতি বছরেই মেট্রো রেল চালুর লক্ষ্য ছিল সরকারের, কিন্তু করোনার প্রভাবে কাঙ্ক্ষিত গতি পায়নি নির্মাণ কাজ। তবে আগামী বছর মেট্রো রেল চালুর চেষ্টায় সরকার। মেট্রো রেলে 2 সেট ট্রেন এর মধ্যে ডিপোতে এসেছে। এছাড়া আরও 2 সেট ট্রেন মোংলা বন্দরে এসেছে এবং আগস্টের 3য় সপ্তাহে ট্রেনগুলো উত্তরায় ডিপোতে পৌঁছাবে বলে আশা কর্তৃপক্ষের। প্রকল্প মেয়াদের আগেই এটার কমার্শিয়াল অপারেশন এটা যাবে, এই বিষয়ে আমরা নিশ্চিত। তারপরেও সবসময় প্যান্ডেমিক সিচুয়েশনটাকে আমাদের বিবেচনায় রাখতেই হবে। যখন এই প্যান্ডেমিক সিচুয়েশন ডিটোরিয়েট করে, তখনই জানেন যে আমাদের মোবিলিটিটা একটু কমে যায়। বিদ্যুতে চলবে স্বপ্নের এই গণপরিবহন। এর মধ্যে উত্তরা আগারগাঁও অংশে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হয়েছে। আগারগাঁ থেকে মতিঝিল অংশেও সাবস্টেশনের ভবন নির্মাণ চলছে। ডেস্কো ত্রাস্থ 132/33 কেভি গ্রিড উপকেন্দ্র থেকে
বিদ্যুৎ সংযোগ প্রদান করেছে। বৈদ্যুতিক ট্রেন পরিচালনার জন্য ডিসকো প্রান্ত থেকে 35 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। প্রাথমিকভাবে মেট্রো রেল কর্তৃপক্ষ 9 মেগাওয়াটের জন্য চুক্তি করেছে এবং বর্তমানে গড়ে 2 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করছে। মেট্রো রেলের উত্তরা আগারগাঁও অংশের অগ্রগতি 87.8 ভাগ ও আগারগাঁও মতিঝিল অংশের অগ্রগতি 65.48 ভাগ। পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি 67.63 ভাগ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে নেমে আশানুরূপ ইলিশের দেখা পাচ্ছে না চট্টগ্রামের জেলেরা। এছাড়া বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরার অনুকূল পরিবেশও এখন নেই। এতে আড়তে ইলিশ কম, তাই বাজারে এখনও ইলিশের দাম চড়া। তবে এবার যথেষ্ট ইলিশ পাওয়ার আশা করছেন জেলেরা। 23 জুলাই শেষ হয়েছে সমুদ্রে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। এরপরই জেলেরা ছুটে গেছে সাগরে। কিন্তু গত 4 দিনে উত্তাল সাগর আর টানা বৃষ্টিতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি। মৌসুমের শুরুতেই হোঁচট খেয়েছেন জেলেরা। সাগরে লার বেশি সব পোর্ট ফিরিয়েছে, মাছ পাইনি। এখন মন চলতে আছে আপনার 15,000, 14,000, 16,000 মাছও সাইজ লই। আর বড়গুলি চলতে আছে আপনার 32,000, 37,000। সমুদ্রের ঢেউ বেশি, লার বেশি, এই কারণে মাছে কম পাচ্ছে। সাগরে মাছ বোট যাইতে পারতেছে না, বোট গেলেই লার কারণে চলে আসতে হচ্ছে, বেশি তো বাতাস চলতেছে, সেজন্য মাছের দাম একটু বাড়তি। আড়তে নেই ইলিশ, তাই দাম এখনো সাধারণের নাগালের বাইরে। প্রতিমন 14 থেকে 18,000 টাকা। আর 1 কেজির চেয়ে বড় আকারের ইলিশের দাম মন প্রতি 32,000-এর বেশি। এখন যে মাছটা বাজারে আজকে আপনি যেটা পাচ্ছেন 450 টাকা, এই মাছটা আপনি এক সপ্তাহ পরে পাবেন 350 থেকে 300 টাকা। কারণ আজকের দাম বেশি। 65 দিন বন্ধ থাকার পরে বাজারে কোনো মাছ ছিল না। আগামী 1 সপ্তাহের ভিতরেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে মাছের মূল্য চলে আসবে। এবার 25,000 মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্য ঠিক করেছে মৎস্য বিভাগ, যা গত বছরের চেয়ে 5,000 মেট্রিক টন বেশি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিশ্বে ফের বেড়েছে করোনায় দৈনিক মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় বিশ্বে 9,400 মানুষের মৃত্যু হয়েছে, যা 22 জুনের পর একদিনে সর্বোচ্চ। মঙ্গলবার নতুন রোগী শনাক্ত হয়েছে 5,74,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি 41,92,000 ছাড়ালো। মোট আক্রান্ত 19,59,00,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ায় 2,069 জন মারা গেছে, যা এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ। নতুন আক্রান্ত 45,000 মানুষ। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, মারা গেছে 1300-র বেশি, শনাক্ত 41,000। 7 দিনের মধ্যে দেশের 90% জনগণকে টিকার অন্তত 1 ডোজ দিয়েছে ভুটান সরকার। ভারতে মঙ্গলবার 640 জন মারা গেছে, নতুন শনাক্ত প্রায় 43,000। সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে লকডাউন তুলে নেওয়া হয়েছে। করোনা নিয়ন্ত্রণে আরোপ করা বিধিনিষেধ লঙ্ঘন করলে 3 বছরের জন্য বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে সৌদি আরবের নাগরিকদের। অস্ট্রেলিয়া সিরিজে তামিম মুশফিক লিটন নেই, এই শূন্যতা বাংলাদেশের জন্য অপূরণীয়। একইভাবে সুযোগ অন্যদের জন্য মনে করেন নির্বাচক হাবিবুল বাশার। মুস্তাফিজকে প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা করছেন তিনি। তবে সুরক্ষা বলয়ের শর্তে আছে চিন্তা, হুট করে কেউ চোট পেলে বিপাকে পড়তে হবে মানছেন বাশার। বিজয়ের কেতন উড়িয়ে দেশে ফিরছে বাংলাদেশ, কিন্তু জিম্বাবুয়ে থেকে অস্বস্তি নিয়ে ঢাকায় পা রাখবেন মাহমুদুল্লাহ। অস্ট্রেলিয়া মিশনে যে তামিম মুশফিক লিটনকে পাচ্ছেন না টি-20 অধিনায়ক। মুস্তাফিজকে নিয়ে শঙ্কা কিছুটা কমেছে। প্রথম ম্যাচ থেকেই ওকে পাওয়ার নিশ্চয়তা পাওয়া গেছে। তাতে কি স্বস্তি ফিরছে বাংলাদেশ শিবিরে? অনেক বড় সেটব্যাক, বাট এটাতে আসলে আমাদের কারো কিছু করার নেই। এটাকে মেনে নিয়ে আমাদের খেলতে হবে। আমি বরং দেখছি যে এটা অন্যদের জন্য একটা সুযোগ। মুস্তাফিজের সম্বন্ধে আমরা যতদূর জানি, ও দেশে আসলে আরও ভালোভাবে জানতে পারবো, বাট আমরা হোপফুল যে ওকে প্রথম ম্যাচতে পাবো। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন একটা দল নিয়ে চ্যালেঞ্জ কি জানাতে পারবে বাংলাদেশ? অজিরাও তাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছাড়া আসছে, তাতে দু দলের ব্যবধান কমে আসার কথা। নির্বাচক হাবিবুল বাশার দু দলের পার্থক্যের চেয়ে নিজেদের পারফরমেন্সে জোর দেওয়ার পক্ষে। এই জাস্ট হোপ যে আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি। অস্ট্রেলিয়ার মতো একটা টিমের সাথে খেলার আগে যে আত্মবিশ্বাস দরকার, সেটা নিয়ে কিন্তু দল ফিরে আসছে। এটা আমাদের সবচেয়ে পজিটিভ বিষয়। জিম্বাবুয়েতে খেলে আসা টি-20 দলটাই থাকছে অস্ট্রেলিয়া সিরিজে। কোয়ারেন্টিন শর্তে নতুন করে কাউকে দলে আনার সুযোগ নেই, ফলে 17 সদস্যের দল নিয়ে অজিদের মোকাবেলা করতে হবে। কিন্তু শেষ মুহূর্তে নতুন করে কেউ চোটে পড়লে বিপত্তি বাঁধবে স্বাগতিকদের। যেহেতু শর্ট ট্রিপ, বেশি লম্বা ট্রিপ না,
আনইউজুয়াল কিছু যেন না আমাদের ফেস করতে না হয়, যেটার উপরে কারো কোনো হাত নেই। এটা নিয়ে আসলে বেশি শঙ্কা করেও লাভ নেই। এটা যদি হয় তাহলে তো আমাদের করার কিছু থাকবে না। বিশ্বকাপের আগে ঘরের মাঠে ব্যাক টু ব্যাক সিরিজ, কোরি ওভারের মিশনে নামার আগে নিজেদের ঘর গোছানোর সুযোগ টিম টাইগার্সের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্লো টার্নিং উইকেটে অস্ট্রেলিয়া বধের পরিকল্পনায় ঝুঁকতে পারে বাংলাদেশ। সবশেষ উইন্ডিজ সিরিজে অজিদের স্পিনে ভোগান্তি আসতে পারে বিবেচনায়। তবে প্রতিপক্ষ শিবিরে থাকা জাম্পা এগারদের নিয়েও সতর্ক থাকতে হবে টাইগারদের। মিরপুর হোম অফ ক্রিকেটে স্বাগতিকদের বড় ভরসা সাকিব ও মুস্তাফিজ। ওয়েস্ট ইন্ডিজ থেকে ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। এখানে লড়াই টি-20। এই ফরম্যাটে ক্যারিবীয়দের কাছে 4-1 ব্যবধানে হারের ক্ষত এখনো টাটকা। সেখানে হেইডেন ওয়ালশের স্পিন ভুগিয়েছে অতিথিদের। ওয়ালশের মতো লেগ স্পিনার নেই বাংলাদেশের, তবে হোম কন্ডিশনে টাইগারদের স্পিন অ্যাটাক দারুণ। সাকিব তার নিউক্লিয়াস, নাসুম কিংবা মাহিদিও হতে পারেন এক্স ফ্যাক্টর। মিরপুরে টিপিক্যাল স্লো টার্নিং উইকেটে অস্ট্রেলিয়াকে আটকাতে চাইবে বাংলাদেশ। সাকিব মুস্তাফিজ স্বাগতিকদের প্রধান অস্ত্র। অজিদের সাথে টি-20 সবশেষ পরীক্ষায় এই দুজনই ছিলেন স্পটলাইটে। হোম অফ ক্রিকেটে বেশ ভালো রেকর্ড। 19 টি-20তে সাকিবের 25 উইকেট, ইকোনমি 7-এর নিচে। আর 15 ম্যাচে ফিজের শিকার 20 উইকেট, ওভার প্রতি খরচ 7-এর কিছু বেশি। আমাদের উইকেট যেরকম নর্মাল ঢাকা স্টেডিয়াম মিরপুরে যে ধরনের থাকে সেভাবেই থাকবে, বাট আমরা মনে করেন যে ওইভাবে কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে নেই। আর সেটা তো পুরো আপনার যেহেতু গ্রাউন্ডসের ব্যাপার, প্লাস উইকেট নিয়ে সম্ভবত যেভাবে সবসময় আমরা খেলে থাকি ওই ধরনের উইকেটই বানাবো, যেহেতু এটাতে হোমের একটা অ্যাডভান্টেজ থাকে। সো সেই জিনিসটা আমাদের মধ্যে মাথায় আমরা কাজ করি। নিখাত স্পিনিং উইকেটে আবার বিপত্তিও আছে। অজিদের ট্রাম্প কার্ড অ্যাডাম জাম্পা, লেগ স্পিনে টাইগারদের অস্বস্তি তো ওপেন সিক্রেট। অ্যাস্টন এগার টার্নারও হতে পারে বিপদের কারণ। কম্বিনেশন কন্ডিশন নিয়ে তাই ম্যানেজমেন্টের সঠিক পরিকল্পনা জরুরি। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাই আছেন হোটেল কোয়ারেন্টিনে। বৃহস্পতিবার ঢাকায় এসে দুদলের ক্রিকেটারদের গন্তব্য সেখানে। নিয়ামুর রশিদ রাহুল, মাসুদুর রহমান মুকুলদের জন্য এত দীর্ঘ কোয়ারেন্টিনের অভিজ্ঞতা নতুন। কষ্ট হলেও মানিয়ে নিয়ে মাঠে সেরাটা দেওয়ার কথা বলছেন ম্যাচ অফিসিয়ালরা। 4 বছর পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এবার যখন টি-20 সিরিজ চূড়ান্ত হলো, তখন থেকেই ক্রিকেট অস্ট্রেলিয়ার নানা শর্ত, বিশেষ করে কোয়ারেন্টিনের বিষয়ে বেশি কড়াকড়ি। সেখানে কোনো ছাড় না দেয়ায় মুশফিকুর রহিমকে থাকতে হচ্ছে সিরিজে দর্শক হয়ে। বৃহস্পতিবার সকালে জিম্বাবুয়ে থেকে ঢাকা আসবে টাইগাররা, আর একই দিন বিকেলে আসার কথা অজিদের। কিন্তু টি-20 সিরিজ সংশ্লিষ্ট বিশাল বহর অনেক আগে থেকেই বন্দী হোটেলের 4 দেয়ালে। বাইরে ব্যস্ত সড়ক, লকডাউনে নিস্তব্ধ, যে যার রুমে বসে সেসব দেখেই সময় কাটানো। শুধু অস্ট্রেলিয়া সিরিজ না, এর আগেও আমরা বিগত 2টা সিরিজ করেছি এবং আমাদের পারফরমেন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবং আমরা চেষ্টা করব যে বিগত যে পারফরমেন্সগুলি আমরা করেছি তার থেকে যাতে করে আমাদের র্যাঙ্কিংটা সবসময় একটু আপার ওয়ার্ড থাকে। লাস্ট যে 2টা সিরিজ করেছি ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কার সাথে, সেই 2টা সিরিজে কিন্তু আম্পায়ারিংয়ের মান অনেক ভালো ছিল। আইসিসিও আমাদের পারফরমেন্সটা অনেক খুশি এবং তারা আমাদের যথেষ্ট সম্মান দেখিয়ে মেল করেছে। শারীরিকভাবে ফিট থাকতে রুমের ভেতরে যে যার মতো ব্যায়ামও সেরে নিচ্ছেন, তবে মানসিক ধকল কাটানোটা কঠিনই হচ্ছে। লাস্ট 1.5-2 বছর ধরে সারা পৃথিবীর মানুষের লাইফস্টাইলই চেঞ্জ হয়ে যাচ্ছে, আমিও তার ব্যতিক্রম না। তবে হ্যাঁ, 10 দিন রুম কোয়ারেন্টাইন ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি, আর এই ডিফিকাল্ট সময়টাকে সহজ করে দিচ্ছে আমার ফ্যামিলি। আসলে আমাদের জন্য অনেকটাই নতুন। ইনফ্যাক্ট এর আগে আমরা কখনো এই ধরনের এত লং টাইম 14 দিনের কোয়ারেন্টাইনে আমরা কখনো ছিলাম না। সো এটা আমাদের জন্য একটু অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সব শর্ত বিসিবি মেনে নিয়েছে সিরিজ হওয়ার স্বার্থে। কারণ জিম্বাবুয়ে থেকে শতভাগ সাফল্য নিয়ে ফিরলেও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে না খেললে প্রকৃত অবস্থা বোঝা যে কঠিন হবে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মূল লড়াই শুরুর আগে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বড় ক্লাবগুলো, যেখানে আলাদা ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। সিটির একাডেমি স্টেডিয়ামে বিরতির আগে এগিয়ে যায় গার্দিওলার দল। দারুণ এক ফ্রি কিকে দলকে লিড এনে দেন রিয়াদ মাহরেজ। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ছিল সিটিজেনদের। 64 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্যামুয়েল এদোজি। এদিকে আরেক ম্যাচে বোর্নমাউথের মাঠে পিছিয়ে পড়ে 2-1 গোলের জয় পেয়েছে চেলসি। স্কোরশিটের নাম তুলেছেন ব্রোয়া ও উগবো। অন্যদিকে হোঁচট খেয়েছে পিএসজি। 2 দফায় পিছিয়ে পড়েও শেষ দিকের গোলে
2-2 ড্র নিয়ে ফিরেছে লা পারিসিয়ানরা। টোকিও অলিম্পিকে জাপান, যুক্তরাষ্ট্র ও চীনের লড়াই জমজমাট। চতুর্থ দিন জিমন্যাস্টিক্সে হতাশ করেছেন মার্কিন তারকা সিমন বাইলস। তার ফিটনেস ইস্যুতে আছে শঙ্কা। অন্যদিকে টেনিসে অঘটনের শিকার নাওমি ওসাকা বিদায় নিয়েছেন তৃতীয় রাউন্ড থেকে। সাঁতারে 100 মিটারে বেস্ট্রোকে রেকর্ড টাইমিংয়ে স্বর্ণ বাগিয়েছেন মার্কিন জ্যাকোবি। ধেয়ে আসছে টাইফুন, টোকিও রাস্তাঘাট জনমানবহীন। এর মধ্যেই চলছে অলিম্পিক। সার্ফিংয়ে প্রভাব পড়ার শঙ্কা ছিল, তবে সমুদ্রের উত্তাল ঢেউয়েই সার্ফাররা কসরত দেখিয়েছেন। ছেলেদের ইভেন্টে ব্রাজিলের ফেরেইরার বাজিমাত, আর যুক্তরাষ্ট্রের কারিসা মুর মেয়েদের ইভেন্টে সেরা। জিমন্যাস্টিক্সে রেকর্ড 6 স্বর্ণের স্বপ্ন নিয়ে টোকিওতে আসা সিমন বাইলস শুরুতেই হোঁচট খেয়েছেন। দলীয় ইভেন্টে ভল্টে বাজে পারফরমেন্স করে দল থেকে ছিটকে পড়ার পর দেখলেন সতীর্থদের মুকুট হারানো। যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এই ইভেন্টে সেরা হলো রাশিয়ান অলিম্পিক কমিটি। দুবার করোনায় আক্রান্ত ব্রিটিশ সাঁতারু টম ডিন টোকিও অলিম্পিক স্মরণীয় করেছেন স্বর্ণ জিতে। 100 মিটার ব্রেস্টস্ট্রোকে শেষ হাসি যুক্তরাষ্ট্রের 17 বছরের কিশোরী লিডিয়া জ্যাকোবির। আর ব্যাকস্ট্রোকে অস্ট্রেলিয়ার কেলি ম্যাককিওন রেকর্ড টাইমিংয়ে স্বর্ণ জিতেছেন। সময় নেন 57.86 সেকেন্ড। ছেলেদের এই ইভেন্টে স্বর্ণ রৌপ্য দুটোই জয় রাশিয়ান অলিম্পিক কমিটির এভজেনি ও ক্লিমেন্টের। তবে ডোপ কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞা থাকায় পোডিয়ামে বাজেনি রাশিয়ার জাতীয় সঙ্গীত। অলিম্পিক ইতিহাসে প্রথমবার পদকের স্বাদ পেয়েছে মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান। মেয়েদের 59 কেজি ভারোত্তোলনে রৌপ্য জিতে এই কীর্তি গড়েন পলিনা গুরিয়েভা। তবে স্বাগতিকদের আধিপত্যের দিনে হতাশ করেছেন নাওমি ওসাকা। এবছর অস্ট্রেলিয়ান ওপেন জেতা ওসাকা বিদায় নিয়েছেন তৃতীয় রাউন্ড থেকে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।